আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ। তোমরা মাত্র কলেজ লাইফ এখনো শুরু করো নাই, তোমরা জাস্ট এসএসসি শেষ করছো এবং হয়তো অনেকে রেস্টে আসো, অনেকে আনন্দ করছো, করে নাও, করারই সময়। তো তোমাদের অনেকে হয়তো বইও কিনে ফেলেছো। তো আজকে আমি যেহেতু মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের দায়িত্বে রয়েছি, তাই আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি কি বই কলেজ লাইফের শুরু থেকে পড়া দরকার এই নিয়ে একটা বুক লিস্টের ভিডিও বানাচ্ছি। শুধু মেডিকেলের না, আমি এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিংয়ের যদি কেউ প্রিপারেশন নিতে চায় সমান তালে, তাহলে সে কিভাবে আসলে কি কি বই পড়বে। এবং তোমরা জেনে হয়তো অনেকে শুনেছ অথবা সামনে শুনবে যে এখন পোলাপান কিন্তু অ্যাডমিশন টাইমে এসে অ্যাডমিশনের পড়াশোনা পড়ে এরকম না, কলেজ লাইফের শুরু থেকেই তারা অ্যাডমিশনের পড়াশোনা পড়ে। এবং পড়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ অ্যাডমিশনের পড়াশোনা এবং এটা কিন্তু আমাদের মেইন বই যেগুলা কলেজ লাইফে আমরা পড়ি ওটার বাইরে কিছুই না। হয়তো পরীক্ষার ধরনটা ভিন্ন, এর জন্য আমাদের প্রিপারেশনটা ভিন্ন, কিন্তু যেহেতু একই বই থেকে পড়াশোনা করা হয়, তাই যদি শুরু থেকেই আমি ওই বইগুলাই কলেজ লাইফে পড়ি, তাহলে আমার অ্যাডমিশন প্রিপারেশনের সময়টা, অ্যাডমিশন পিরিয়ডে আমার প্রিপারেশনটা স্মুথ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি বায়োলজি দিয়ে শুরু করছি, যেহেতু আমি মেডিকেলকেই ফোকাস করার চেষ্টা করব। তো এখানে অনেকগুলো বই দেওয়া আছে, বইয়ের কিছু টিক চিহ্ন দেওয়া আছে, আমি কালার মার্কিং করছি। হচ্ছে মেইন বুক কোনগুলা মেডিকেলের জন্য, নট ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি, মেডিকেলের জন্য আমি হাইলাইট করছি এসব। তবে বই দিছি সবগুলোর জন্য। আমি এই বই দেখার আগে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমি একটা ডায়াগ্রাম দেখব। এই যে আমি একটা ডায়াগ্রাম এখানে আনছি, ডায়াগ্রামটা আসলে কি বোঝাচ্ছে, আমি এখানে তিনটা সার্কেল দিছি, এইচএসসি, ম্যাথ মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এবং ইঞ্জিনিয়ারিং। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে ইঞ্জিনিয়ারিং পড়তে নিলে আমার বায়োলজি লাগছে না, আমার বায়োলজি দরকার না ইঞ্জিনিয়ারিং যারা পড়ে বা পরীক্ষা দিবে, প্রস্তুতি নেবে তাদের জন্য। তো যে এইচএসসি পড়বে তাদের জন্য হাসান স্যারের বায়োলজি ফার্স্ট পেপার বোটানি এবং আজমল স্যারের বায়োলজি সেকেন্ড পেপার জুলজিটা পড়তে হয়। কি হাসান আজমল এসব কি, মানে এটা পরে বুঝাচ্ছি আর কি, দেখে রাখো। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিবে তারা যেহেতু একটু অ্যাডভান্সড বায়োলজি পড়ে, এর জন্য ওদের জন্য হাসান আজমল স্যারের সাথে সাথে মাজেদা ম্যান, আজিবুর রহমান স্যার এবং আলিম স্যারের বইগুলো পড়তে হয় সাধারণত। তো কী পড়তে আমরা পরে দেখবো, কিন্তু যা আমি এখানে হাইলাইট করার চেষ্টা করছি এটা হচ্ছে এইচএসসিতে আমার হাসান স্যার এবং আজমল স্যারের বই দুইটা পড়লেই হয়ে যায়। যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে তারা তো একদম শুরু থেকেই কলেজে এইচএসসি পরীক্ষা না দিয়ে আর ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে না, তারা তো আগে এইচএসসি পরীক্ষাটা দিবে, এইচএসসির প্রস্তুতি নিবে। এইচএসসিতে ভালো রেজাল্ট কর, তারপর না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তারা ফুললি ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করবে, এর আগেও অবশ্যই পড়বে। তবে আমি যা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলেও তোমার যেহেতু এইচএসসিটা দিতে হবে, তাহলে তোমার হাসান স্যার আজমল স্যার পড়তে হবে, পড়াটা সেফ। এবং বিভিন্ন কলেজে বিভিন্ন রাইটার পড়ায়, তো যেই রাইটারই পড়াক না কেন, যেহেতু আমাদের আসলে টার্গেট থাকে এই দুইটাই মূলত, বুয়েট না হলে মেডিকেল। তো মেডিকেলে যারা পড়তে চাও তাদের জন্য হাসান স্যার আজমল স্যার এই দুইটা হচ্ছে আমাদের মেইন বুক, এটা আমাদের পড়তেই হবে। এখন কোন কলেজে পড়ায় পড়ায় না এটা আসলে আমাদের সেইভাবেই কোঅপারেট করে চলতে হবে। আমাদের হাসান স্যার মেইন বই, আজমল স্যারের বইটা মেইন বই হিসেবেই আমাদের পড়তে হবে কলেজের শুরু থেকে। এর সাথে এখন যা দেখা যাচ্ছে, যদি কেউ খুবই সুন্দর প্রিপারেশন নিতে চায় তার জন্য মেইন বই হিসাবে বায়োলজি ফার্স্ট পেপার বোটানির ক্ষেত্রে হাসান স্যার ছাড়াও আমাদের আজমল স্যার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি আমি বলি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার বোটানির ক্ষেত্রে আজিবুর স্যার, এবং আলিম স্যার হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ক্ষেত্রে জুলজির ক্ষেত্রে। আলিম স্যার এই দুইটা বইও আমাদের মেইন বই হিসেবেই পড়তে হবে। আসলে মেইন বই হিসেবে পড়া, তোমরা হয়তো চিন্তা করছো যে এতগুলা বই, চারটা বই পড়া কি সোজা কথা? আসলে সোজা কথা না, তবে কঠিনও না, কারণ তোমরা আস্তে আস্তে বুঝে যাবে যে কীভাবে পড়তে হয়। এই দুইটা বই আমি যদি এক্সাম্পল হিসেবে নেই, বোটানির ক্ষেত্রে হাসান স্যার এবং আজিবুর রহমান স্যার, তাদের দুইটা বই তোমরা চিন্তা করতেছো, দুইটা বই একটা পেপারের জন্য, একটা সাবজেক্টের জন্য পড়া কি চারটিখানি কথা? আসলে না। কিন্তু তোমরা আরেকভাবে চিন্তা করতে পারো, যে যেহেতু দুইজনের রাইটারের বই বোটানি সম্পর্কে লেখা, তাহলে বোটানির দুই রাইটারের বইয়ে বোটানির আমার কনসেপ্ট ভিন্ন হয়ে যাচ্ছে না, আমার আলোচনার বিষয়বস্তু তো ভিন্ন হয়ে যাচ্ছে না, হয়তো কিছু ইনফরমেশন এক্সট্রা আছে যা এই বইয়ে আছে সেই বইয়ে নাই, সেই বই আছে এই বইয়ে নাই। তোমরা একটা বই খুব ভালো করে পড়বা, হাসান স্যার, এটা খুব ভালো করে পড়বা। তারপর যখন আজিবুর রহমান স্যারের বইটা খুলবা, তোমরা দেখলেই বুঝতে পারবা এই জিনিসটা আমি হাসান স্যারে পড়ি না, এটা নতুন হয়তো দাগে রাখবা। এখন যদি তোমরা দুইটা বই কোনোটাই ভালো করে না পড়ো, তাহলে তোমার দেখতে হচ্ছে যে তুমি দুইটা বই খুব ভালো করে পড়তে গিয়ে তোমাকে সময় নষ্ট হবে। তুমি একটা বই খুব ভালো করে পড়বা,
সেটাকে রেফারেন্স ধরে তুমি আরেকটা মেইন বই যেটা আজিবুর রহমান স্যার সেটা খুলবা, খুলে পেজ উল্টাবা, দেখবে যে কি নতুন পেয়েছো যা হাসান স্যারের ছিল না। এভাবে পড়তে হয়। এবং মাজিদা ম্যাডামের বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়টাই আমাদের পড়তে হবে। এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন আছে, সব লাগে না, কি কি লাগে এটা হয়তো আমরা কোর্সে যখন করাবো তখন বলে দিব, বাট এই দুইটা বইও লাগে এবং তোমরা এই দুইটা বই পড়তে পারো নিজেদের জ্ঞানের পিপাসা মেটানোর জন্য। আমি বায়োলজিটা এক্ষেত্রে কিছু জিনিসটা দেখানোর চেষ্টা করবো আসলে, যে আমি যদি আজিবুর রহমান স্যার বোটানি এবং জুলজির আলিম স্যার না পড়ি তাহলে কি আমার মেডিকেলে প্রিপারেশন বা মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন কি সম্পূর্ণ হবে না? এটা বলা আসলে ভুল কথা। যেমন আমি একটা প্রশ্ন আছে এবার 2023-24 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন, এটা আমি আনছি তোমাদেরকে দেখানোর জন্যই। এটা কোশ্চেন করা হয়েছে, কলেরা বিষয়ে নিচের কোনটি সঠিক? চারটা অপশন দেওয়া হয়েছে, এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই রোগের কারণ, বিশ্বে প্রতি বছর 1.1 2 লাখ লোক মারা যায় এই রোগের কারণে, কলেরার কারণে, অথবা ঘ নাম্বার বাংলাদেশে সাধারণত ভি কলেরি 0139 পাওয়া যায়, এটা ভ্যাকসিন আর কি। তো তোমরা যখন এই ইনফরমেশনগুলো অপশনগুলো দেখবা তখন তোমাদের মনে হবে কি রে, এটা তো হাসান স্যারের বই ছিল না, প্রতি বছর এত লোক মারা যায়, 2 লাখ লোক মারা যায়, এই ইনফো তো আমি পাই নাই, ভি কলেরি এই নামটাও তো পাই নাই, তাহলে এটা মানে অন্য রাইটারের বই থেকে দেওয়া হয়েছে, হয়তো দেওয়া হয়েছে আমি জানি না। তবে তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা, তুমি এখানে ক অপশনে দেখতে পারতেছো যে এটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। তুমি যখন অণুজীব চ্যাপ্টারটা পড়ছো হাসান স্যার বই থেকে, তখন তোমার কলেরা এটা তুমি পড়ছো ভাইরাস ব্যাকটেরিয়ার প্রকারভেদের উদাহরণে কলেরা, তাহলে তুমি এখান থেকে একটা জিনিস এখান থেকে এলিমিনেশন করতে পারতেছো যে ক ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, এটা কিন্তু না, এটা ব্যাকটেরিয়া জনিত হতে পারে। তাহলে এই একটা অপশন বাদ। কীভাবে বাদ দিলা? তুমি হাসান স্যার পড়ে, জাস্ট একটা বই হাসান স্যার পড়ে এটা তুমি বাদ দিয়ে দিছো, ফাইন। খ নম্বর, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই রোগের কারণ, এটা আমি পরে আসছি। বিশ্বে প্রতি বছর 2 লাখ লোক মারা যায়, 1.1 লক্ষ, এটা তুমি পড়ো নাই, তোমার মনে হচ্ছে এটা তো আমি পারি না, অন্য বই থেকে দিয়েছেন, আমি স্কিপ করে যে কোয়েশ্চেনটা স্কিপ করার দরকার নাই। ঘ নম্বরটা পড়ো, বাংলাদেশে সাধারণত ভি কলেরি 0139 পাওয়া যায়, এটাও তুমি আগে পড়ো নাই, তোমার মনে হচ্ছে এটা কি নতুন দিল, এই কোয়েশ্চেনটা স্কিপ করে যায়, হয়তো এটা অন্য বই থেকে আসছে। আচ্ছা ফাইন, আর একটু খেয়াল করলে দেখবা খ নম্বর অপশনে একটা ইনফরমেশন ওরা দিছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই রোগের কারণ, এবং তুমি হঠাৎ করে খেয়াল করতে পারছো হ্যাঁ আমি এটা হাসান স্যারে পড়ছিলাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য কলেরা হয় বা কলেরা এটার উদাহরণ তুমি পড়ছিলাম। তাহলে তুমি আসলে বাকি তিনটা অপশন তোমার জানার দরকার নাই, তুমি একটা অপশন জানো যা তুমি হাসান স্যারের বইয়ে পড়ছো। এটা আমি বলতে যাচ্ছি, আমার বলার মূল কথা হচ্ছে এটাই, তুমি যে কোনো একটা বই যদি ভালো করে পড়ো, তোমার কাছে চারটা অপশন তোমার পরিচিত না থাকুক, নতুন থাকুক, একটা অপশন পাবা, যে অপশনটা তুমি তোমার বইয়ে পড়ছো বা তোমার বইয়ে পড়া জ্ঞান দিয়ে তুমি সেই অপশনটাকে যাচাই করতে পারবা যে এটা কি হতে পারে নাকি হতে পারে না, এবং তুমি সঠিক অ্যান্সারটা বের করতে পারবা। তুমি যদি চাও বোটানির ক্ষেত্রে প্রিপারেশন খুব ভালো করে নিতে, একটা বই পড়ে হাসান স্যার বই এটা সম্ভব। যদি চাও আরও ভালো করে নিতে তাহলে হাসান স্যারের সাথে আজিবুর রহমান স্যার এই দুইটা মেইন বই হিসেবে রাখবা, এবং গাজী আজমল স্যার সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যার পড়তে হবে মাস্ট, একটা বই পড়ে সম্ভব। তবে যদি আরেকটা বই পড়তে চাও আলিম স্যার, এটা মেইন বই হিসেবে পড়বা। কীভাবে পড়বা? একটা বই খুব ভালো করে পড়বা, তারপর দেখবা যে কী কী মেইন এক্সট্রা ইনফো আছে যা আমি এই স্যারের বইয়ে পাই নাই। গেল মেইন বইয়ের কথা। এইবার এক্সট্রা ইনফোর জন্য আরও অ্যাডভান্স থাকার জন্য আমার সাপোর্টিং কিছু বই লাগবে, যেমন মাজেদা ম্যাডামের বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই অনেক ইনফরমেশন আছে, তোমরা এটা দেখবা। এবং এভাবেই তোমাদের যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট না একদম মানে কি বলে সোলিলি এই প্রিপারেশন নিচ্ছ তারা এইভাবে পড়ো, তাহলে তোমাদের বায়োলজিটা ভালোভাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বায়োলজির নাম্বার কিন্তু আমার থাকে 30, তারপরেই আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে 25 নাম্বার, তার মানে দুইটা সাবজেক্টই এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের মেইন বই হচ্ছে হাজারি নাগ স্যারের বইটা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ই, এবং সাপোর্টিং বই হচ্ছে আহসানুল কবির স্যারের বইটা। এখানে অনেকগুলো বই এবং গাইড রাখছি তোমাদের কিছু দেখানোর জন্য। এই সব পরে আমরা আগে আসি সেই ডায়াগ্রামে। ডায়াগ্রামটা কি? ডায়াগ্রাম সেই এইচএসসি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ইঞ্জিনিয়ারিং। আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে চায় তাদের জন্য হাজারি স্যারের বইটা পড়তে হবে এবং গুহ স্যারের বইটা পড়তে হবে। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে চায় তাদের হাজারি স্যারের বইটা পড়তে হবে, কবির স্যারের বইটা পড়তে হবে। এবং যারা এইচএসসিতে ভালো করতে চায় তাদের জন্য হাজারি নাগ স্যারের বইটা পড়তেই হবে। তবে বেসিকের জন্য বিপ্লব স্যারের একটা বই আছে, বিপ্লব কুমার দেব স্যারের এবং প্রমোদ এলেন গমেজ স্যার, তাদের একটা বই আছে, এই বইটা বেসিকের জন্য পড়া ভালো। তোমরা দেখতে পাচ্ছ যে তিনটার ক্ষেত্রে আমার এইচএসসি, আমি তো ইঞ্জিনিয়ারিং এইচএসসি না দিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা এক্সাম কোনোটাই দিতে পারবো না, এইচএসসি না দিয়ে আমি ম্যাথ প্রিপারেশন বা এক্সাম কোনোটাই দিতে পারবো না।
এইচএসসিতে আমার হাজারি নাকসার বইটা পড়তে হবে মাস্ট, এবং এই বইটা থেকেই ম্যাটে কোশ্চেন আসে, ইঞ্জিনিয়ারিংয়ে কোশ্চেন আসে, এই বইটা পড়েই পারা যায়। তার মানে একটা বই পড়লে কিন্তু আমার এইচএসসি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং কভার হয়ে যাচ্ছে প্রায়। বাকি তুমি একটা চ্যাপ্টার পড়ার পর তুমি এই কবির স্যারের বই থেকে একটা খুলে দেখলা, তুমি আসলে পড়তে হয় না। কী পড়তে হয় এটা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো, তবে যদি এখানে একটু শর্ট করে বলে দিই, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি রিডিং পড়বে হাজারি স্যারের বই, তবে অনুশীলনী কোশ্চেনগুলো হাজারি স্যার, কবির স্যার দুই বই থেকেই পড়তে হবে। দুই বইয়ের সকল অনুশীলনী কোশ্চেন যাতে তোমার পারা থাকে, এরকম একটা বিষয়। এবং কবির স্যার তুমি রিডিং দিতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমার মতে একটা বই খুব ভালো করে পড়লে সবই পারা যায়। এবং বিপ্লব কুমার স্যার বইটা কেমন করে পড়বা, এটা আমি বেসিকের জন্য পড়বা, কীভাবে পড়বা আমি যদি একটু মানে উপরে দেখাই। এটা হচ্ছে আমাদের বিপ্লব কুমার স্যারের বই। এই বইটা আসলে তুমি একটা চ্যাপ্টার মনে করো হাজারি স্যারের বই পড়লা, ক্লাস করলা, তোমার কনসেপ্ট ক্লিয়ার, বেসিক ক্লিয়ার। এবার তুমি এই বইটা জাস্ট খুলে ওই চ্যাপ্টারটা রিডিং দিলা, কোনো ইনফরমেশান এখান থেকে লেখার জন্য না, তোমার শেখার জন্য না, যা কি মানে কিছু না, তুমি জাস্ট পড়ার রিডিং দিলা। এখান থেকে তোমার কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে, দাগা পড়তে হবে এরকম কিছু না, জাস্ট রিডিং দিলা। রিডিং দিয়ে দেখলা যে এইখানে রিডিং, এখানে লেখা কিন্তু খুবই সোজা ভাষায় লেখা, তুমি রিডিং করে অনেক কিছু বুঝতে পারো, তোমার অনেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো এর জন্য তুমি এইচএসসিতে বেসিক ক্লিয়ার করার জন্য বিপ্লব কুমার দেব স্যারের বইটা পড়তে পারো, যেটা আসলে তোমার হাজারি নাগ স্যার বই অথবা ক্লাস করে পরে একদম রিডিং পড়া শুধু গেল। এবং গুহ স্যার একটা বই আছে, এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি রাখছি। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গুহ স্যারটা কীভাবে পড়তে হবে, আসলে গুহ স্যারের বইয়ে অনেক বেশি ইনফরমেশন দেওয়া, তো রিডিং পড়তে চেয়েও না ভুলেও, নট ফর মেডিকেল এবং নট অলসো ফর ইঞ্জিনিয়ারিং। গুহ স্যারের বইটা তোমরা পড়বা এভাবে যে এখানে কিছু ম্যাথ আছে, অ্যাডভান্স ম্যাথ, এই ম্যাথগুলো তোমরা করবা। ম্যাথ করার ক্ষেত্রে গুহ স্যারের বইটা খুবই ভালো, যারা ইঞ্জিনিয়ারিং বসে নেবে এটা তাদের জন্য সাজেশন। গুহ স্যার বই গেল, কবির স্যারের বইটা এবং হাজারি নাগ স্যার বই, এই দুটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট। হাজারি নাগ স্যার মেইন বই, এটা রিডিং পড়তে হবে, অনুশীলনী সব কিছু করতে হবে। আহসানুল কবির স্যার বই তোমাদের অনুশীলনী এমসিকিউটা মেইন, রিডিং তোমরা চাইলে পড়তে পারো, সময় থাকলে পড়তে পারো, দেখবা বলে তো ক্ষতি নাই। আচ্ছা, এবার কেমিস্ট্রি প্লাস নামে একটা গাইড আছে, আসপেক্ট সিরিজের একটা বই আছে, এখানে অনেক এমসিকিউ দেওয়া আছে এবং কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে। তো অনেক এমসিকিউ দেওয়া আছে, এবং আসপেক্ট সিরিজ কেমিস্ট্রি প্লাস বইটা খুবই ভালো। তোমরা যখন এটা খুলবা, তোমার চ্যাপ্টার শেষ করার পর তোমাদের এমসিকিউ সব জায়গাতে লাগে, মেডিকেলেও লাগে, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও লাগে, তোমার এইচএসসিতেও লাগে, ইঞ্জিনিয়ারিংও লাগে, ভার্সিটিতেও লাগে। এমসিকিউ যখন তুমি কেমিস্ট্রি প্লাস থেকে চেষ্টা করবা সলভ করার, তখন দেখবা তুমি নিজে আসলে বুঝতে পারতেছো যে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোনটা অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, বিগত সালগুলোতে আসছে, অনেকবার আসছে। তোমার একটা ধারণা নিজে তৈরি হয়ে যাবে যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন বেশি আসে, আমার একটু পড়তে হবে। মানে এরিয়া মার্কিংটা তুমি আসলে খুব ভালোভাবে বুঝতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে, এই কেমিস্ট্রি প্লাসটা পড়ে। এবং গাণিতিক রসায়ন মেট্রো পাবলিকেশনসের, আমি মেট্রো কেন বললাম, কারণ গাণিতিক রসায়ন অনেকগুলো পাবলিকেশনসের আছে, মেট্রোটা ভালো, কেমিস্ট্রির ক্ষেত্রে ভালো, ফিজিক্সের ক্ষেত্রে আবার পাঞ্জাবি ভালো। তো এটা কেন লাগবে, এটা লাগবে আমাদের এইচএসসিতে ম্যাথ করতে দেয়। আমরা জানি যে সিকিউএ ম্যাথ আসে, কোন চ্যাপ্টারে আসে, গুণগত রসায়ন আসে ফার্স্ট পেপারের ক্ষেত্রে, আমার রাসায়নিক পরিবর্তনে আসে সেকেন্ড পেপারের ক্ষেত্রে, আমার পরিবেশ রসায়ন আসে, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন। তো ম্যাথ করার ক্ষেত্রে এই গাণিতিক রসায়নে সবগুলো রাইটারের ম্যাথগুলোর সলভ দেওয়া আছে। হাজারি নাগ স্যার বলেন অথবা কবির স্যার বলো অথবা গুহ স্যার বলে, সবগুলো রাইটারের ম্যাথের সলিউশন দেওয়া আছে। এক্ষেত্রে তোমরা এই জিনিসটা কিনতে পারো, গাণিতিক রসায়ন মেট্রো পাবলিকেশনসের, তাহলে তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে এটা সুবিধা হবে। কেমিস্ট্রি গেল, আমরা ফিজিক্সের ক্ষেত্রে আসি। ফিজিক্সের ক্ষেত্রে আসলে আমাদের আগে আমরা সে ডায়াগ্রামে যাই। ফিজিক্সটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে চায় তাদের জন্য ফিজিক্স খুবই ভালো লাগার জায়গা। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে চাইলে ফিজিক্সের আসলে 3টা বই পড়লে আমাদের প্রিপারেশনটা আসলে খুবই সুন্দর হয়। একটা হচ্ছে ইসাক স্যারের বই, একটা হচ্ছে সেলু স্যারের বই, একটা হচ্ছে প্রামাণিক স্যারের বই। এর মধ্যে সেলু স্যারের বইটা যদি কেউ মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন না নেয়, তার শুরু থেকে টার্গেট সে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেবে, তার জন্য সে এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং উভয় জায়গায় সেলু স্যারের বইটা পড়তে পারে, ইসাক স্যার পড়তে পারে এবং প্রামাণিক স্যার পড়তে পারে। মেডিকেলের জন্য এক্সট্রা একটা বই, এটা হচ্ছে তপন স্যার বই। ইসাক স্যার মেইন বই, তপন স্যার হচ্ছে গিয়ে সাপোর্টিং বই। এইচএসসির জন্য যে শুধু এইচএসসির চিন্তা যদি কেউ করে থাকে, অ্যাডমিশন টেস্টের চিন্তা সে করছে না, তাহলেও সে 2টা বই পড়তে পারে। একটা হচ্ছে ইসাক স্যারের বই ফর বেসিক, সেলু স্যারের বই ফর ম্যাথ, কারণ সেলু স্যারের বই অনেক ভালো ভালো ম্যাথ আছে এবং টাইপ ভিত্তিক ম্যাথ, ভাগ করা আছে, গুছাই করা আছে, গুছায় ভাগ দেওয়া আছে, ভাগ করে দেওয়া আছে। তুমি ওখান থেকে যেই সূত্রটা শিখলে সেই সূত্রের আন্ডারে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে অনুশীলনীতে, তোমরা সেটা প্র্যাকটিস করতে পারবা। তো আমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলি, তাহলে আমার ইসাক স্যার বইটা, এটা হচ্ছে আমাদের মেইন বই।
এবং তপন স্যারের বইটা এটা হচ্ছে সাপোর্টিং বই। সাপোর্টিং বই বলতে তোমার যে রিডিং পড়তে হবে এরকম না, তুমি ইসাক স্যারের বই রিডিং করবা ভালো করে, অনুশীলনী সলভ করবা এবং তপন স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউগুলো সলভ করবা। এবং সবগুলো সলভ করতে হবে না, আসলে ম্যাথ কিছু এমসিকিউ থাকে যেগুলো ম্যাথ, কিন্তু মেডিকেল যেহেতু ম্যাথ লাগে না, হাতে করতে হয়, ক্যালকুলেটার ম্যাথ লাগে না, এর জন্য ওইসব স্কিপ করা যায়। এইসব তোমরা কোর্স করতে করতে বুঝবা, যখন একটা ক্লাস করো বুঝবা যে কী কী আমরা পড়বো না। আমি বইয়ের কথা বলছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইসাক স্যার বইটা বেসিকের জন্য ভালো, এবং যদি তোমরা বলো এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি ইসাক স্যার বইটা পড়া যায়, অবশ্যই পড়া যায়, কারণ ইসাক স্যার এক্সাম্পলে উদাহরণে এরকম অনেক কঠিন কঠিন ম্যাথ আছে যা তোমার কনসেপ্টগুলোকে অনেক বেশি ক্লিয়ার করে দিবে। এবং এটা তোমরা হয়তো শুনেছো বা সামনেও শুনবা যে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে এগুলা মানে তুমি থিওরি পড়ে যতটুকু বেশি ক্লিয়ার হবা, তোমার ম্যাথ করতে গেলে যখন তুমি আটকে যাবা, পারবা না, বা তোমার থিঙ্কিং প্রসেসটা বাড়াতে হবে, তখন তোমাদের বেসিকটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমাদের ইসাক স্যার তপন স্যার বই কথা। এটা হচ্ছে আমাদের সেই সেলু স্যারের বই। এই বই অনেক ম্যাথ আছে এবং ভালো ভালো ম্যাথ আছে, এবং প্রামাণিক স্যারের বই তোমরা সেলু স্যারের পরে প্রামাণিক স্যারের বইটা করতে পারো, এখানে অনেক ম্যাথ দেওয়া আছে, ভালো ভালো ম্যাথ দেওয়া আছে। নট রিডিং করতে হবে না তোমার, সেলু স্যার আবার নতুন করে রিডিং করতে হবে এরকম না, প্রামাণিক স্যার রিডিং করতে হবে এরকম না, তোমরা ম্যাথগুলো করতে পারো। তপন স্যার রিডিং করতে হবে না, তোমরা রিডিং চাইলে পড়তে পারো, নাও পড়তে পারো, কারণ সাধারণত মেডিকেল ক্লাসগুলোতে বলে দেওয়া হয় কী কী এক্সটেন্ট আছে এই বই, দরকারি এক্সটেন্ট, সব এক্সটেন্ট আসলে লাগে না, কি লাগে এটা তোমরা বুঝে যাওয়া পড়তে পড়তে আস্তে আস্তে। এখন আসি গাণিতিক পদার্থবিজ্ঞান পাঞ্জেরি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা পাঞ্জেরির পাবলিকেশনসের গাণিতিক পদার্থবিজ্ঞানটা সাধারণত পড়ে থাকি, এবং এটাই সবগুলো রাইটারের আমার ম্যাথমেটিক্যাল যেসব কোয়েশ্চেন মানে প্রবলেম দেওয়া আছে এইসবের সলিউশন পাওয়া যাবে। ইসাক স্যার বলেন, তমন স্যার বলেন, প্রামাণিক স্যার বলেন, সেলু স্যার বলেন, সবগুলোরই এখানে সলিউশন পাওয়া যায়। এবং বইয়ের পদার্থবিজ্ঞান জয়কুলির এই একটা বই, এটা খুবই সুন্দর একটা বই। এই বইটা যখন তোমরা পড়বা তোমরা আসলে বুঝতে পারো যে বইটা কেমন কোশ্চেন আসে, সিকিউ রুয়েটে কেমন কোশ্চেন আসে, এবং একটা চ্যাপ্টার করার পর তুমি যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মস প্রবলেম সলভ করছো, সূত্র শিখছো, এতগুলো বই পড়ছো, তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ছো, তখন তুমি এই বইয়ের পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেনগুলো দেখবা যে কেমন কোশ্চেন আসে, কীভাবে সলভ করতে হয়, কত কঠিন লাগে। তুমি জাস্ট সবার আগে মানে একটা চ্যাপ্টার শেষ করে তুমি শুরু করে রাখলা, অনেকে আছে যা 6 মাস পরে 7 মাস পরে শুরু করবে, অনেকে আছে অ্যাডমিশন টাইমে গিয়ে শুরু করবে, তুমি জাস্ট শুরু থেকে দেখে রাখলে যে এই কোশ্চেন আসে এভাবে সলভ করতে হয়, তুমি না পারলে দেখে দেখে সলভ করো, পরের বার না দেখে সলভ করো, কী হবে এভাবে তুমি এটার সাথে ইউজ টু হয়ে যাবে যে কী কোশ্চেন আসে। এবং অ্যাডমিশন টাইমে গিয়ে যখন অন্যরা বুঝতে এই সময়টা বুঝার ক্ষেত্রে ব্যয় করবে যে কেমন কোশ্চেন আসে, কি আসে, আমি কি পড়বো, তত দিনে তোমার আসলে বোঝা শেষ যে কী কোশ্চেন আসে। তুমি জাস্ট প্র্যাকটিস করবা, এখন তুমি বুঝো যে না, তোমার কাছে যে কোনো কোশ্চেন দিলে তুমি এবার বুঝতে পারো যে এই কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেনটা আসার মতো, এই কোশ্চেনটা বাদ দেওয়ার মতো, তো আমি বাদ দিলাম, এটা আমি প্র্যাকটিস করলাম। যেখানে অন্যরা তখনও মাত্র শিখছে যে কী কোশ্চেন আসে, কী কী বাদ দিতে হবে, কী কী পড়তে হবে, এরকম। এটা গেলো ফিজিক্সের কথা। ফিজিক্সের পরে আসে ম্যাথ। আসলে ম্যাথের ক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা খুবই সোজা, যেহেতু মেডিকেল আর ম্যাথ লাগে না আমাদের। ম্যাথের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কেতাবুদ্দিন স্যারের বইটাই পড়া হয়, এটা পড়লেই হয়ে যায়। তবে এইচএসসির ক্ষেত্রে অসীম কুমার স্যারের বইটা পড়ার ক্ষেত্রে সোজা। কেন সোজা? কারণ এখানে টাইপ ভিত্তিক ম্যাথগুলো ভাগ করে দেওয়া আছে, তোমার একটা সূত্রের আন্ডারে কোন কোন ম্যাথগুলো পড়ে এরকম টাইপ করে দেওয়া আছে। এটা আমাদের প্র্যাকটিসের জন্য ভালো। এইচএসসির জন্য আমাদের এই কেতাব অসীম এই দুইটা বই পড়তে হবে এবং পড়লে সুবিধা হয়। কারণ কি, কেতাব স্যারে অ্যাডভান্স কিছু ম্যাথ দেওয়া আছে এবং অসীম কুমার স্যার টাইপ ভিত্তিক গোছানো আকারে বইটা ভাগ ভাগ করে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি কেউ কেতাব স্যারটাই পড়ে এইচএসসি থেকে শুরু থেকে, এনাফ, তার জন্য এনাফ, সে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করতে পারবে যদি সে আসলে ওরকম প্র্যাকটিস করে থাকে। অসীম কুমার স্যার যদি কেউ শুধু পড়ে তাহলেও তার কেতাব স্যার বইটা আসলে খুলতে হয় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, এই জন্য কেতাব স্যার পড়া, যদি একটা বই পড়তে কেতাব স্যার পড়বে, অথবা এইচএসসি শুরু থেকে অসীম কুমার এবং কেতাব স্যার দুইটা বই পড়বে। এবং যদি কারো এরকম টার্গেট থাকে যে না, আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব না, আমার টার্গেটই হচ্ছে আমি এইচএসসি দিয়ে তারপর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন অথবা ভার্সিটির জন্য প্রিপারেশন নেব, তার জন্য এইচএসসি থেকে অসীম কুমার বই এই একটা বই পড়লেই এনাফ। এটা গেল আমাদের ম্যাথের কথা। এটা হচ্ছে আমাদের অসীম কুমার স্যারের বই, এটা হচ্ছে আমাদের কেতাবুদ্দিন স্যারের বই। এবং গণিত বিচিত্রা নামে একটা বই আছে, এটা অনেক এমসিকিউ দেওয়া আছে আর কি। এবং এই কাজটা তোমাদের একদম কি বলে ভেরি বিগিনিং অফ ইয়োর এইচএসসি লাইফ এটা শুরু করে দিতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করা। একটা সময় একটা সপ্তাহের নির্দিষ্ট 2-3 দিন রাখবা যে আমি শুধু এমসিকিউ প্র্যাকটিস করবো, এবং এমসিকিউ আমার স্পিডটা আমি বাড়াবো। ইউটিউবে অনেক ক্যালকুলেটর হ্যাক্স আছে, ক্যালকুলেটর দিয়ে অনেক এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ কীভাবে সলভ করে ফেলা যায় আমাদের খাতায় না করেই তোমরা ওইসব প্র্যাকটিস করবা, এবং তোমাদের এমসিকিউ স্পিড ডে বাই ডে বাড়াবা। প্রত্যেকটা সপ্তাহে একটা 2-3 দিন একটা সময় থাকবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে যে আমি এই দিন শুধু এমসিকিউ প্র্যাকটিস করবো, ম্যাথের বলো, ফিজিক্সের বলো, মানে
টাইম কনজিউমিং এমসিকিউগুলো কীভাবে আমি টাইম কমায় কমায় খুব স্বল্প সময় করে ফেলতে পারি, এই একটা কম্পিটিশন নিজের সাথে থাকবে। এরকম করতে করতে একটা সময় আসবে যখন অ্যাডমিশন টেস্টে যখন তুমি পরীক্ষা দিবা কোচিংগুলোতে, তখন তোমার ক্যালকুলেশন স্পিড এটা অনেক বেড়ে যাবে এবং তোমার ভুল হবে না। এইচএসসিতে কিন্তু আমাদের 25 মিনিটে যখন 25টা এমসিকিউ সলভ করতে হয় ম্যাথের, এটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। এর জন্য আগে থেকেই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস কোনোদিন থামা দিবা না। যেমন তুমি হয়তো 4-5 মাস খুব প্র্যাকটিস করলা, এরপরে 2-3 মাস তুমি একটা বড় গ্যাপ দিয়ে দিলা, তাহলে তোমার সেই প্র্যাকটিসটা কিন্তু আর মাথায় থাকবে না। তোমার যখন আবার এই 2-3 মাস গ্যাপের পরে নতুন করে শুরু করতে হবে, যদি শুরু করো তখন নতুন করে শুরু করো, দেখবে যে আগেরগুলো মাথায় কিছু নাই, কারণ এইসব আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য খুব বড় গ্যাপ কখনো দিবা না, আস্তে আস্তে প্র্যাকটিস করে যাবা। 2 বছরই তো সময়, আসলে 2 বছর পাওয়া যায় না ইন্টার লাইফে অ্যাডমিশন সহ আর কি। তো চেষ্টা করবা শুরু থেকে রেগুলার একটু একটু করে পড়বা, কোনোদিন বিশাল গ্যাপ দিয়ে দিবা না। এইগুলো আমাদের ম্যাথের কথা। এবার আসলে ইংলিশ, এখন আমাদের এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং পুরাই বাদ, আমি এখন শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো। ইংলিশের ক্ষেত্রে আমাদের এই মাস্টার একটা বই আছে, এই বইটা এত মোটা বই, এই মোটা বই সব কিছু পড়তে হবে না, তবে এইখান থেকে সিলেক্টিভ কিছু পড়তে হবে। কী পড়তে হবে এটা তোমার কোচিংয়ের ক্লাস করলেই বুঝতে পারবা, কোর্সের ক্লাস করলেই বুঝতে পারবা। আসলে কোর্সে তো মানে কোচিংয়ে এইসব বই পড়াবে না, ওদের নিজস্ব কোচিংয়ের বইগুলো পড়াবে। তবে এই বইটা খুবই ভালো, এই বইটা থেকে যদি কেউ পড়ে আশা করা যায় সে 100% কমন পাবে ইনশাল্লাহ, পাওয়া উচিত। কারণ সব কিছু এই বই আছে, সবগুলো আগের যত জায়গার আমার বিসিএস এর কোশ্চেন বলো, ব্যাংকের কোশ্চেন বলো, ভার্সিটি কোশ্চেন বলো, সব এখানে আছে ইংলিশের ক্ষেত্রে। আমার এখান থেকে সব কিছু পড়তে হবে না, কোর্সে আমরাই বলে দেবো যে এখান থেকে কী পড়তে হবে এবং কোটটুক পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পাবে সব কিছু। ইংলিশে গেল, জিকের ক্ষেত্রে MP3 একটা বই আছে, তবে শুধু MP3 দিয়ে হবে না, MP3 জর্জ MP3 ভালো বই। এই বই ছাড়াও ভালো ভালো কিছু বই আছে, যেমন জোবার্স জিকে আছে, আরও ভালো তোমাদের বই যদি জানা থাকে কিন্তু তোমরা সেই বইটা কিনবা। এটা হচ্ছে MP3-র প্রথম খণ্ড, বাংলাদেশ পার্টটা, নট আন্তর্জাতিক, আমার শুধু বাংলাদেশটা লাগবে। এখান থেকে তোমরা মুক্তিযুদ্ধ পড়বা, মুক্তিযুদ্ধের ইতিহাস যা আছে, ভাস্কর্য টাস্কর্য, মুক্তিযুদ্ধ সম্পর্কিত যা আছে তোমরা সব কিছু পড়ে ফেলবা। কী পড়বে এটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই বলবো। আজকে আমরা যেহেতু জাস্ট বুক লিস্ট দিচ্ছি, আমি একটু এমনি বলে রাখলাম যে তোমরা বিভিন্ন বইগুলো থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়বা, ভাস্কর্য টাস্কর্য যা আছে মুক্তিযুদ্ধ রিলেটেড সব কিছু, এবং প্রাচীন বাংলা রিলেটেড এই A to Z সব কিছু পড়বা। পড়লে আশা করা যায় তোমরা এখান থেকে ইনশাআল্লাহ সব কিছু কমন পাবে। সাম্প্রতিকটা বাদে, সাম্প্রতিক আসলে খুব বেশি আসেও না, যদি তুমি নাও পারো একটাও সমস্যা হবে না যদি এইসব তুমি ভালো করে পারো। এবং সাম্প্রতিক অবশ্যই তোমরা পড়বা, এটা আমরা সময়মতো বলে দেবো যে কোর্সে কী এবং কখন কোথা থেকে পড়তে হবে। এই গেল আমাদের আসলে জিকে টিকে এসবের কথা। এবার যদি কেউ চায় যে আমি কলেজ লাইফের শুরু থেকে এমনভাবে কি পড়া সম্ভব যাতে এইচএসসিতে ভালো করব, মেডিকেলেও চান্স পাবো, ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পাবো, মানে বুয়েটে চান্স পাবো, অবশ্যই এটা সম্ভব। কীভাবে? তাহলে তোমার এই কয়টা বই পড়তে হবে এখানে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি যদি এইচএসসির কথা বলি, এইচএসসিতে বায়োলজি যেহেতু সবার দিতে হয়, মেইন হোক অথবা অপশনাল হোক, পরীক্ষা যেহেতু দিতে হয়, তাহলে সে হাসান স্যার পড়বে, আজমল স্যার পড়বে, যেহেতু এটা মেডিকেলের জন্য লাগে। হাসান স্যার হচ্ছে বোটানির জন্য, আজমল স্যার সেকেন্ড পেপার জুলজির জন্য। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যার পড়বে, হাজারিনাক স্যার পড়বে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়, এবং ইসাক স্যার ফিজিক্সের ক্ষেত্রে পড়বে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়। এবং কেতাব স্যার যেহেতু যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তার কাছে ম্যাথে একটা ভীতির জায়গা, কিন্তু যেহেতু তার এইচএসসি দিয়েই মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে হবে, এর জন্য আসলে ম্যাথ তার পড়তেই হবে। ম্যাথ পড়ার ক্ষেত্রে কেতাব স্যারটা যদি পড়া যায় শুরু থেকে, তাহলে আসলে তার একটা অ্যাডভান্টেজ হয়ে যায়। এইচএসসি লাইফে এসে হাসান স্যার, আজমল স্যার বায়োলজির ক্ষেত্রে পড়ছে, হাজারি স্যার, ইসাক স্যার কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে পড়ছে, এবং কেতাব স্যার ম্যাথের ক্ষেত্রে পড়ছে। এইচএসসি লাইফে এই কয়টা বই 1 2 3 4 5 করা হয়, তাহলে 1 2 3 4 5 6 7 এই 7টা বই পড়ে সে আসলে এটা সম্ভব, খুব ভালোভাবেই সম্ভব। এই 7টা বই যদি ভালো করে কেউ পড়ে, ট্রিপলেট সে হবে। ট্রিপলেট মানে কি, যে ইঞ্জিনিয়ারিং, বুয়েট, মেডিকেল এবং ঢাকা ভার্সিটি তিনটাতেই চান্স পায়। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কেউ ভালোভাবে নিলে, এইচএসসি ভালো করে পড়াশোনা করলে আসলে ভার্সিটিতে সে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি এই জিনিসটা বিশ্বাস করি যে এইচএসসিতে যদি কেউ ঠিকঠাক পড়ে, নিজেকে ফাঁকি না দেয়, তাহলে আসলে অ্যাডমিশন টেস্ট ওর জন্য পানি ভাত। কারণ কি, কারণ তোমার পড়াশোনা তো সেই একই, তোমার এই মেইন বইগুলো থেকেই তো অ্যাডমিশন টেস্টে তুমি আবার পড়বা, এখান থেকেই তো পড়বা, হয়তো পড়ার ধরনটা ভিন্ন যেহেতু পরীক্ষা ভিন্ন, কোথাও খালি এমসিকিউ হয়, কোথাও রিটেন হয়, কোথাও দুটাই হয়। যেমন মেডিকেলে শুধু এমসিকিউ হয়, তোমার তখন আর সিকিউটিকিউ লাগে না, তোমার এমসিকিউ পড়লে হয়, রিডিং পড়লে হয় এবং প্র্যাকটিস করতে হয় খুব। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, বুয়েটের ক্ষেত্রে, বুয়েট রিটেন আছে, প্রিলিমিনারিতে মানে এমসিকিউ আছে, তো দুটো ভিন্ন ধাপের পড়াশোনা আছে এখানে।
ভার্সিটির ক্ষেত্রে দুইটাই আছে, আবার এমসিকিউ আছে, রিটেন আছে। তো তোমার যেহেতু পরীক্ষার ধরন ভিন্ন হয়ে যায়, তোমার প্রস্তুতির ধরনটা ভিন্ন হয়ে যায়, তবে তোমার মূল বেসিকের জায়গাটা কিন্তু এই এইচএসসি কলেজ লাইফ থেকেই শুরু হয়। এই জন্য তোমরা চেষ্টা করবে একদম কলেজের শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকার জন্য, এবং খুব বেশি স্টাডি গ্যাপ দিবা না, 2-3 মাস দিও না, কারণ তাহলে পুরান পড়া সব ভুলে যাওয়া। এটা বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ যেহেতু এটা মুখস্থ নির্ভর পড়াশোনা, ইনফরমেটিভ পড়াশোনা। তোমরা যখন অনেক কিছু পড়াশোনা, ধরো তোমার সিলেবাস শেষ, তোমার 1 বছরে তোমার মেডিকেলের পুরো সিলেবাস শেষ, বায়োলজি শেষ, ফিজিক্স শেষ, কেমিস্ট্রি শেষ। এখন তুমি ভাবলা তাহলে আমি এখন ইঞ্জিনিয়ারিং এবং এইচএসসিতে বেশি সময় দিই, এটা আমি আবার পরে পড়বো না। তাহলে তুমি এখন অনেক মাস, প্রায় 4-5 মাস এই জিনিসটা দেখলা না। মেডিকেলের জন্য যা পড়ছো ইনফরমেটিভ জিনিসপত্র এইসব পড়লা না, কারণ কি তোমার একবার শেষ হয়েছে, তুমি জানো পারবা, আর একবার দেখলে আমি পারবো। বাট আসলে না, যখন ইনফরমেটিভ জিনিসপত্র তুমি অনেক দিন না পড়ো এবং এই গ্যাপের পরে আবার নতুন করে শুরু করতে যাও, তোমার মনে হয় যে না হয়তো আমি পারবো, আমি যেহেতু শেষ করছি, কিন্তু তুমি আসলে ভুলে যাবা, তখন তোমার আবার নতুন করেই পড়তে হবে। এই জন্য তুমি স্টাডি গ্যাপ দিও না, হয়তো এত বড় স্টাডি গ্যাপ দিও না। গ্যাপ দিবা যে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট উইকের একটা নির্দিষ্ট টাইমে আমি এই জিনিসটা পড়বো, মেডিকেলের জন্য পড়বো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়বো, এইচএসসির জন্য পড়বো। এবং আসলে এই বইগুলো পড়লে যে সব হয়ে যায় এরকম না, এই বইগুলো তো পড়তেই হবে। সাথে সাথে তোমাদের এখানে 3টা জিনিস আমি যদি লেখা দিই ভালো হবে, যে এইচএসসির ক্ষেত্রে আমার টেস্ট পেপার একটা মুখ্য ভূমিকা পালন করে ভালো রেজাল্ট করার জন্য। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমার কোশ্চেন ব্যাংক একটা মুখ্য ভূমিকা পালন করে ভালো করার জন্য। সেই মেডিকেলের জন্য কোশ্চেন ব্যাংক আমার মুখ্য ভূমিকা পালন করে ভালো করার জন্য। কোশ্চেন ব্যাংক মানে কি? কোশ্চেন ব্যাংক মানে বিগত অ্যাডমিশন টেস্টগুলোয় বুয়েটে কী কোশ্চেন আসছে, ইঞ্জিনিয়ারিং কী মানে কোশ্চেন আসছে, এরকম একটা বই থাকে যে সব বিগত বছরের প্রশ্ন থাকে। মেডিকেলের ক্ষেত্রে এরকম আছে, ভার্সিটির ক্ষেত্রে এরকম আছে। তো তোমরা চেষ্টা করবা যে কোচিংগুলোর এই প্রশ্ন ব্যাংকগুলো নেওয়ার জন্য, কোশ্চেন ব্যাংক মানে প্রশ্ন ব্যাংক নেওয়ার জন্য, কারণ সেখানে আসলে চ্যাপ্টার ওয়াইজ থাকে। চ্যাপ্টার ওয়াইজ থাকলে তোমাদের আসলে পড়তে সুবিধা হয় এইচএসসি লাইফে। কারণ একটা চ্যাপ্টার তুমি শেষ করলে, এই চ্যাপ্টার শেষ করে তুমি কোশ্চেন ব্যাংক কিনলা, এরকম কোশ্চেন ব্যাংক কিনলা যা আসলে চ্যাপ্টার ওয়াইজ নাই, সবগুলো একসাথে দেওয়া আছে, তখন তো তোমার পড়তে কষ্ট হয়, বুঝতে কষ্ট, বুঝবা না তুমি যে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, আমি পারি না কেন। তো চ্যাপ্টার ওয়াইজ থাকলে তুমি বুঝবে যে না আমি এই চ্যাপ্টার পড়ছি, এই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে আমি দেখি, তুমি সেই প্রস্তুতিটা নিয়ে নিলা। এছাড়াও আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক প্র্যাকটিস করতে, এক্সাম দিতে, এর জন্য কিছু এক্সাম প্র্যাকটিস বুক বলা হয় এগুলোকে। প্র্যাকটিস বুক তোমাদের কোচিং থেকে দিবে, সেইগুলো তোমরা ফলো করবা, পড়বা। এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমার একদম কলেজ লাইফ শুরু থেকে কনসেপ্ট বুকটা পড়তে হবে, উদ্ভাসক যেটা কনসেপ্ট বুক, এটা খুব ভালো জিনিস। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে এটার কোনো বিকল্প আছে কিনা আমার জানা নাই। কনসেপ্ট বুক পড়বা, এবং তোমরা এই দুইটাই কনসেপ্ট এবং কোশ্চেন ব্যাংক এবং এই বইগুলো যদি তোমরা এইচএসসি লাইফে শুরু থেকে পড়তে পারো, তাহলে তোমার জন্য খুব ভালো হবে এবং আসলে সব জায়গায় চান্স পাওয়া সম্ভব। কারণ কি তোমার এইচএসসি লাইফে কলেজ থেকেই তোমার সব কিছু দেখা আছে, তোমার সব কিছু জানা আছে। তুমি একটা কোশ্চেন দেখলেই বুঝতে পারো এই কোশ্চেনটা থেকে ইঞ্জিনিয়ারিং কেমন কোশ্চেন আসতে পারে, মেডিকেলে কেমন কোশ্চেন আসতে পারে, এবং এইচএসসিতে কী ধরনের কোশ্চেন আসবে। তো এই ছিল আজকে আমার এই ভিডিওর মূল থিম, যেটা আমি আজকে বুক লিস্টের যে মানে চেষ্টা করলাম। বুক লিস্ট এমনি দিয়ে দেওয়া যায়, এমনি আমি দিয়ে দিতে পারতাম, তবে কিছু কথা যেহেতু সব কিছু আর এরকম লেখে সম্ভব না, এই জন্য কিছু জিনিস বলে দিলাম যাতে তোমরা একটা গাইডলাইন পেতে পারো এখান থেকে। তো তোমাদের কলেজ লাইফ সুন্দর হোক, এই প্রত্যাশা এবং শুভকামনায় আমি আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।